হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা জিকে এক্সপ্রেসের ক্লাস করছি প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে এবং বাছাই করা 40টি করে জিকে প্রশ্নোত্তরের প্র্যাকটিস করছি প্রত্যেকটা সেটে। আজকে আমরা করব 10 নম্বর প্র্যাকটিস সেট এবং সামনে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। তো প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। তো আর দেরি না করে সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেকটা ক্লাসেই হোমওয়ার্ক রাখছি এবং গত ক্লাসেও দুটো হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি দেখে নেব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ভারতকে হিমালয়ের দান হিসাবে বর্ণনা করেছেন নিচের কোন ব্যক্তি? অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তো সঠিক উত্তর মিলিয়ে নাও। অপশান সি, কে এম পানিক্কর ভারতকে হিমালয়ের দান হিসাবে বর্ণনা করেছেন। দ্বিতীয় যে প্রশ্ন ছিল হোমওয়ার্কের, অন্ধ্র ভোজা নামে কে বিখ্যাত ছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কৃষ্ণ দেব রায় ছিলেন অন্ধ্র ভোজা নামে পরিচিত। তো হোমওয়ার্কের দুখানা উত্তর আমরা দেখে নিলাম। এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, খুব তাড়াতাড়ি দেখব। 1 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিকেন্দার শাহ বাংলায় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখব, কিছু বিখ্যাত স্মৃতিসৌধ সেগুলো কারা নির্মাণ করেছিলেন এবং সেগুলো কোথায় অবস্থিত। ফতেপুর সিকরি আকবর নির্মাণ করেছিলেন, উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর, উত্তরপ্রদেশে অবস্থিত। লালকেল্লা নির্মাণ করেছিলেন শাহজাহান, নতুন দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর নির্মাণ করেছিলেন সোয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং শালিমার বাগ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর, জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো, কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব, ওড়িশাতে অবস্থিত। বিবিকা মাকবরা ঔরঙ্গজেব নির্মাণ করেন মহারাষ্ট্রে অবস্থিত। তারপর দেখো, চারমিনার ওয়ালি কুতুব শাহ নির্মাণ করেছিলেন হায়দ্রাবাদে অবস্থিত এবং কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক, নতুন দিল্লিতে অবস্থিত রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, কত বছর পর রাজ্যসভার 1/3 সদস্য অবসর নেন? কত বছর পর পর রাজ্যসভার 1/3 সদস্য অবসর নিয়ে থাকেন? সঠিক উত্তর হবে অপশান এ, প্রতি 2 বছর অন্তর। একটু ডিটেলসে দেখব রাজ্যসভা সম্পর্কে। রাজ্যসভা ভারতের দ্বিকক্ষীয় সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ আপার হাউসকে পার্লামেন্টের বলা হয়ে থাকে কি রাজ্যসভা। রাজ্যসভা প্রবীণদের কক্ষ হিসাবেও পরিচিত। রাজ্যসভাটি ভারতীয় সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে গঠিত হয়। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ এবং একে ভাঙা যায় না। পার্লামেন্ট যেমন ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন সদস্যের স্থির থাকে। সুতরাং যদি প্রশ্নটা সর্বোচ্চ সদস্য সংখ্যা বা শক্তি থাকে জিজ্ঞাসা করে, তখন উত্তর হবে 250। এবং রাজ্যসভার বর্তমানে সর্বাধিক কত সদস্যপদ রয়েছে 250-র মধ্যে? 245টি। যেহেতু স্থায়ী কক্ষ, তো সেই জন্য প্রতি 2 বছর অন্তর কি হয়, 1/3 সদস্য এই রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করে থাকেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কত তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে? একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি আপকামিং পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 22শে মার্চ প্রতি বছর বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? এর উত্তর প্রত্যেকেই পারবে, একদম ইজি প্রশ্ন। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, এটি স্ট্র্যাটেজিকের টপিক থেকে পরীক্ষায় আসতে পারে।
সঠিক উত্তর হবে অপশান এ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক কি কি রয়েছে সেগুলো একটু দেখে নেব। ফ্রান্সের জাতীয় প্রতীক রয়েছে লিলি ফুল, অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু, ইরাকের জাতীয় প্রতীক ঈগল, ইংল্যান্ডের জাতীয় প্রতীক গোলাপ, ইরানেরও জাতীয় প্রতীক গোলাপ, ইতালি এবং কানাডার দুটোরই জাতীয় প্রতীক রয়েছে শ্বেতপদ্ম, এবং পাকিস্তানের যে জাতীয় প্রতীক সেটি হয়ে যাবে অর্ধচন্দ্র। 5 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের কোন ভিটামিনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। ভিটামিন সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নেব, কোন কোন ভিটামিন কিসে সাহায্য করে বা কোন রোগ প্রতিরোধে সাহায্য করে সেগুলো একটু দেখব। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিহত করতে সাহায্য করে, ফিনোডার্মা এবং কেরাটোম্যালেসিয়া রোগের নিবারণ করে থাকে। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি2 অভাবে স্টোমাটোটাইটিস এবং গ্লসাইটিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি3 অভাবে পেলেগ্রা রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন বি7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেরিস রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি12 এটির অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি দেখতে পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসে থাকে। এছাড়া ভিটামিন সির অভাবে স্কারভি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন ডি এর অভাবে রিকেট এবং অস্টিওম্যালেসিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব দেখতে পাওয়া যায় এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। অর্থাৎ রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। 6 নম্বর প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে? রিজার্ভ ব্যাংক 1935 সালে প্রতিষ্ঠিত হয়। তো সঠিক উত্তর হবে অপশান বি, মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় নিচের কোন শহরকে? বিজ্ঞান নগরী এছাড়া কি বলা থাকে? উদ্যান নগরী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্যাঙ্গালোরকে। দেখো, বিভিন্ন ভারতবর্ষের শহরের যে সমস্ত উপনাম বা ডাকনাম রয়েছে সেগুলো একটু দেখে নেব। নবদ্বীপের ডাকনাম বাংলার অক্সফোর্ড, মাদুরাইয়ের ডাকনাম দক্ষিণ ভারতের কাছে, কলকাতার উপনাম প্রাসাদ নগরী, এছাড়া কি রয়েছে? সিটি অফ জয়। সিকিমের ডাকনাম গুহার দেশ, দিল্লির উপনাম এশিয়ার রোম, কাশ্মীরের উপনাম পৃথিবীর ভূস্বর্গ, পুনের উপনাম দাক্ষিণাত্যের রানী। এছাড়া অন্ধ্রপ্রদেশের উপনাম এশিয়ার ডিমের ঝুড়ি, উদয়পুরের উপনাম ভারতের শ্বেত শহর, লখনৌয়ের উপনাম ভারতের সঙ্গীতের শহর। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি চর্যাপদের পুঁথিগুলি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হরপ্রসাদ শাস্ত্রী। 9 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি দেখা যায় নিচের কোন রাজ্যে? এটি একটি জাতীয় উদ্যান। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেরালাতে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত নিচের কোন শহরটি? জাস্ট একটু আগেই আমরা এক্সট্রা নোটসের একদম শুরুতেই দেখলাম বাংলার অক্সফোর্ড নামে পরিচিত রয়েছে নিচের কোন শহর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নবদ্বীপ। 11 নম্বর প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত রয়েছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কুস্তি। কুস্তি বা রেসলিং এর সাথে সম্পর্কিত রয়েছেন সাক্ষী মালিক। কিছু গুরুত্বপূর্ণ আমরা খেলা এবং সেই খেলার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গের নাম দেখব। হকির সাথে সম্পর্কিত ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লাই, রাজেন্দ্র সিং,
জাসপ্রীত কৌর, সবিতা পুনিয়া এবং রানী রামপাল। ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছেন পুল্লেল্লা গোপীচাঁদ, শ্রীকান্ত কাদম্বি, প্রণয় কুমার, সায়না নেওয়াল, পিভি সিন্ধু। তীরন্দাজির সাথে সম্পর্কিত রয়েছেন লিম্বা রাম, অতনু দাস, দীপিকা কুমারী, দোলা ব্যানার্জি। গল্ফের সাথে সম্পর্কিত রয়েছেন অনির্বাণ লাহিড়ী, অদিতি অশোক। এছাড়া বিলিয়ার্ড ও স্নুকারের সাথে সম্পর্কিত রয়েছেন পঙ্কজ আডবাণী, বিদ্যা পিল্লাই। লন টেনিসের সাথে সম্পর্কিত রয়েছেন লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, রোহান বোপান্না, সানিয়া মির্জা, অঙ্কিতা রায়না। টেবিল টেনিসের সাথে সম্পর্কিত রয়েছেন সারাথ কামাল, হারমিত দেসাই, মনিকা বাত্রা এবং মৌমা দাস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, শুধুমাত্র প্রশ্ন নয়, প্রত্যেকটা প্রশ্নের সাথে চেষ্টা করছি এক্সট্রা নোটস রাখার, যাতে ওই প্রশ্ন তো বটেই, যদি ওই প্রশ্নের সম্পর্কিত অন্য প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো তোমরা করতে পারো। 12 নম্বর প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা নিচের কয়টি? সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি প্রত্যেকটা সেটে, এবং প্রত্যেকদিন ফলো করার চেষ্টা করবে। তো আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কতগুলো? সঠিক উত্তর হবে অপশন সি, 13টি। 13 নম্বর প্রশ্ন, কোল্লেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশে। প্রশ্নটা ঘুরিয়ে আসে কোল্লেরু হ্রদ নিচের কোন দুটি নদীর মধ্যে অবস্থিত রয়েছে, তখন উত্তর হয়ে যাবে কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝের বদ্বীপ অঞ্চলে অবস্থিত রয়েছে কোল্লেরু হ্রদ। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে আমরা তথ্য দেখব, সেগুলো কোথায় কোথায় অবস্থিত। চিল্কা হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদ, এটি হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত, এবং চিল্কা হচ্ছে লার্জেস্ট লাগুন বা উপহ্রদ, বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। ভেম্বানাথ হ্রদ এটি হচ্ছে স্বাদু জলের হ্রদ, কেরালাতে অবস্থিত, এবং এটা হচ্ছে দীর্ঘতম হ্রদ। নেক্সট দেখো, অষ্টমুদি হ্রদ লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত। কোল্লেরু হ্রদ স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটি, কেননা এর উপর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে এই লোকটাক হ্রদের উপর। পুষ্কর হ্রদ কৃত্রিম হ্রদ, এটি রাজস্থানে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ এবং রাজস্থানের জয়পুরে অবস্থিত রয়েছে, এবং সম্বর হ্রদ হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভূমধ্যসাগরে পতিত হয়েছে। 15 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানদের সরকারি ভাষা কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন বি, ফার্সি ছিল দিল্লি সুলতানদের সরকারি ভাষা। 16 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে হিল বিকারক নিচের কোনটি? বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, NADP হয়ে যাবে সালোক সংশ্লেষে হিল বিকারক। 17 নম্বর প্রশ্ন, সংবিধানে কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়া হয়? নিচের কোন ধারা অনুযায়ী হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 343 নম্বর ধারা অনুসারে। 18 নম্বর প্রশ্ন,
কালপুরুষ কার ছদ্মনাম? নিচের কোন সাহিত্যিকের ছদ্মনাম হলো কালপুরুষ? বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম পরীক্ষাতে এসে থাকে, গুরুত্বপূর্ণ টপিক। সঠিক উত্তর হবে অপশন এ, সমরেশ মজুমদারের ছদ্মনাম কালপুরুষ। কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের ছদ্মনাম দেখে নেব। কালীপ্রসন্ন সিং এর ছদ্মনাম হুতুম প্যাঁচা, মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোনিয়াম, অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো, প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল, সমরেশ বসুর ছদ্মনাম কালকুট এবং ভ্রমর, প্রভাত কিরণ বসুর ছদ্মনাম কাকাবাবু। এছাড়া রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, দেবব্রত মল্লিকের ছদ্মনাম বিশ্বদেব, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। 19 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? ইতিহাসের মধ্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কারা প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংস্থা, তাদের প্রতিষ্ঠাতার নাম দেখব। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজ, শুধু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। 20 নম্বর প্রশ্ন, পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখতে পাওয়া যায়? নিচের কোন নদীতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, কৃষ্ণা নদীতে। 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? নিচের কোন স্থানে সিদ্ধি লাভ করেছিলেন গৌতম বুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন ডি, বুদ্ধ গয়াতে। ওকে, মারা যান কোথায়? পরীক্ষায় মারা যান প্রশ্ন আসে, সেটা হবে কুশীনগরে। 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? প্রশ্নটা একটু কঠিন। তো এখানে সঠিক উত্তর হবে অপশানে 1878 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষাতে আসে, সঠিক উত্তর হবে অপশান সি, কাঠমান্ডুতে। যদি বলে প্রতিষ্ঠা কোথায় হয়, সার্ক প্রতিষ্ঠা হয় ঢাকাতে, ঢাকা বাংলাদেশ 1985 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ওই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখে নেব। রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে, ইন্টারপোলের সদর দপ্তর লিও ফ্রান্সে, এশীয় ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলা, আইসিসি সদর দপ্তর দুবাই, ফিফা সদর দপ্তর জুরিফে, কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। 24, আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর হবে অপশানে 1997 সালে। 25 নম্বর প্রশ্ন, তেমুজিন কার প্রকৃত নাম? স্টার মার্ক করবে বা ভিভিআই করবে। ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপর থেকে। সঠিক উত্তর হবে অপশান সি, নিচে উত্তরটা করেই দেওয়া রয়েছে। চেঙ্গিস খার প্রকৃত নাম তেমুজিন। কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্রাট, তাদের যে প্রকৃত নাম বা আসল নাম সেগুলো একটু দেখবো। গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক।
মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ, সিকেন্দার লোদির আসল নাম নিজাম খাঁ, বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, শের শাহের আসল নাম ফরিদ খাঁ, জাহাঙ্গীরের আসল নাম নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, শাহজাহানের আসল নাম খুররম। এগুলো সবই কি আসল বা প্রকৃত নাম। 26 নীরব বসন্ত বইটির রচয়িতাকে বা সাইলেন্ট স্প্রিং। সাইলেন্ট স্প্রিং এই গ্রন্থটার রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ র্যাচেল কারসন। 27 ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? সঠিক উত্তর হবে অপশন ডি 1946 সালে আসে। 28 কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে কম? প্রিজমের মধ্য থেকে সাদা আলো গেলে 7টা আলোতে ভাগ হয়ে যায়, কিন্তু 7টা আলো বিভিন্ন অ্যাঙ্গেলে ডাইভার্ট হয়। তো কোন আলোর চ্যুতি সব থেকে কম? সঠিক উত্তর হবে অপশন বি লাল। 29 বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি অন্ধ্রপ্রদেশে। 30 নম্বর প্রশ্ন সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে? গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে। 31 নম্বর প্রশ্ন বিচারপতিদের বেতন কমানো যায় নিচের কোন সময়? শুধুমাত্র বিচারপতিদের বেতন নয়, গোটা দেশের সমস্ত কর্মচারীদের, সরকারি হোক বা বেসরকারি হোক, সমস্ত কর্মচারীদের বেতন, ইভেন প্রেসিডেন্টেরও বেতন কমানো যায় নিচের কোন সময়? সঠিক উত্তর হবে অপশন সি আর্থিক জরুরি অবস্থার সময়। ঠিক আছে, এর আর্টিকেল কত? 360। এখনো পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা একবারও জারি করা হয়নি। 32 নম্বর প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা সেনাপতি দেখে নেব বিভিন্ন রাজাদের। ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ, আলাউদ্দিন খিলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর, মোহাম্মদ ঘড়ির সেনাপতি ছিলেন বখতিয়ার খিলজি, আকবরের সেনাপতি ছিলেন মান সিং, শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর, হুসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খাঁ, জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মোহাম্মদ খান। এছাড়া সিরাজ উদ্দৌলার সেনাপতি ছিলেন মীর জাফর, ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মীর জুমলা, বৃহদ্রথের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। 33 দাগ্রিমা রেখার সংখ্যা হলো নিচের কতগুলি? সঠিক উত্তর হবে অপশন সি 360টি। 34 নম্বর প্রশ্ন কোন উদ্ভিদ মশার লার্ভা, এটা লার্ভা হবে, ধ্বংস করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি ইউট্রিকিউনারিয়া। এই উদ্ভিদটি মশার লার্ভা ধ্বংস করতে পারে। 35 নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। 36 কালো সীসা কাকে বলা হয় থাকে বা ব্ল্যাক লেড? সঠিক উত্তর অপশন বি গ্রাফাইটকে। 37 বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
বুলসাই হলো মাঝখানে পয়েন্ট থাকবে, তার চারধারে এরকম গোল গোল করে সার্কেল করা থাকবে এবং মাঝখানে মারতে পারলেই সব থেকে বেশি পয়েন্ট। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশান ডি, শুটিংয়ে। তীরন্দাজিতেও থাকে এটা। 38, অগ্নিবীণা বইটির রচয়িতা নিচের কোন ব্যক্তি, কোন লেখক? সঠিক উত্তর হবে অপশান সি, কাজী নজরুল ইসলাম। পরীক্ষায় এসেছে, এটা অনেকবারই পরীক্ষা এসেছে, অগ্নিবীণা বইটির রচয়িতার কোন ব্যক্তি। 39, মৃচ্ছক টিকম নাটকটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে ঐতিহাসিক গ্রন্থ মৃচ্ছক টিকম নাটকটির রচয়িতা শূদ্রক। দেখো কিছু ঐতিহাসিক গ্রন্থসমূহ, তাদের রচয়িতার নাম আমরা এক এক করে দেখে নেব। মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস, মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসী দাস। এছাড়া বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ, অমর ঘোষ লিখেছেন অমর সিংহ। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রশ্নটা ভালো করে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? যদি বলে শুধুমাত্র প্রথম মহিলা সভাপতি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যানি বেসান্ত। কত সালে? 1917 সালে। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তখন হয়ে যাবে সরোজিনী নাইডু, 1925 সালে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্য থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে? ভিভিআই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, মেন কমেন্ট বক্সে করবে। দ্বিতীয় প্রশ্ন হোমওয়ার্কের, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? 4টি যন্ত্রের নাম দেওয়া রয়েছে, তো কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, কমন পাবে এবং মূলত এখান থেকে পরীক্ষাতে অনেক অনেক উপকার পাবে। তো ক্লাসগুলো মিস করো না, সামনে অনেকগুলো পরীক্ষা আসতে চলেছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে